ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীটা 2025 টাইম প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ে মূল্যায়নে তোমাদের গণিতের মডেল স্কুলটা আমি আজকে 3 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি অলরেডি দুটি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকে আমি তোমাদের 3 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করব। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, শতকরায় প্রকাশ করো 4/3/8। একে আমরা শতকরায় প্রকাশ করব। 4/3/8কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে? 4/3/8কে যদি শতকরায় প্রকাশ করি কী হবে? শতকরা প্রকাশ করলে তোমরা সর্বদা 100 দিয়ে গুণ করবে। তাহলে 4/3/8 গুণিতক কত হচ্ছে? 100। এবার তোমরা কি করবে? এবার পূর্ণটা ভেঙে নেবে। 8 4 32 3 35, 35 বাই কত হচ্ছে? 35/8 গুণিতক কত হচ্ছে? 100 সমান তোমরা এবার কাটাকাটি করবে। কি 8 আর 2 4 8 আর 4 2 8 কত হচ্ছে? আর 2 50 হচ্ছে, আর 2 করো আর 25 করো, কত হলো? সমান 35 বাই কত হচ্ছে? 35 গুণিতক 25 বাই কত হচ্ছে? 2, নিচে 2 আছে, ঠিক আছে? এবার 35-এর 25 যদি গুণ করি কত হবে? কত হবে? 875 হবে। 835-এর 25 গুণ করলে কত হবে? 875 বাই কত হচ্ছে? বাই 2। এবার 875কে যদি 2 দিয়ে ভাগ করি উত্তরটা কত হবে? 437.5 আর শতাংশ পার্সেন্টেজ হবে, ঠিক আছে? 437.5%। পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো যে পরম মান লেখো -61, -61-এর পরম মান। এবার কোনো সংখ্যার পরম মান বলতে হলে তার চিহ্ন বর্জিত সংখ্যাটা কী হবে? পরম মান। এখানে মাইনাসটা তুলে দাও, কী পড়ে থাকছে? 61। এই 61 হবে তার পরম মান। -61-এর পরম মান কত হবে? 61, বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। একটি প্রবৃদ্ধ কোণের মান কত হবে? একটি প্রবৃদ্ধ কোণের মান ড্যাশ ডিগ্রি থেকে বড় কত হবে? 180 ডিগ্রি থেকে সবসময় বড় হবে কি? প্রবৃদ্ধ কোণের মান। 180 ডিগ্রি হলে কি জানি আমরা? সরলকোণ। আর সরলকোণের থেকে বেশি যে কোণের মানগুলো সেগুলো হচ্ছে প্রবৃদ্ধ কোণের মান। সবসময় মনে রাখবে 180 ডিগ্রি থেকে বড় হয় কি? প্রবৃদ্ধ কোণগুলো, বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, √3 বর্গ প্লাস 4 বর্গ কত হবে? তাহলে চলো আমরা এই গণিতটা সমাধান করি। বলা আছে যে বলা আছে √3 বর্গ কত হয়? 3 বর্গ প্লাস 4 বর্গ সমান কত হয়? √3 বর্গ 3 3 কত হচ্ছে? 9 আর 4 4 কত হচ্ছে? 16 সমান কত হচ্ছে? 9 আর 16 9 কত হবে? 16 9 হচ্ছে 15 25 হবে। 25-এর বর্গ, 25-এর বর্গ কত হয় জানি আমরা? 5 হয়। 25-এর বর্গ কত হয়? 5 হয়। বর্গমূল 25-এর বর্গমূল কত হবে? 5 হবে। অর্থাৎ 5 5 25, উত্তর কত হবে? 5 হবে, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা আছে যে দেখো, আমরা 5 থেকে প্রশ্ন চলে এলাম। বাক্যটির পাশে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন অর্থাৎ ঠিক আর ভুল চিহ্ন বসাও। বৃত্তের সব ব্যাসই জ্যা, কিন্তু এটা কিন্তু সত্য নয়, এটা কিন্তু ভুল। বৃত্তের সব ব্যাসই জ্যা হয় না। বৃত্তের সব ব্যাসই জ্যা হয় না। যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, দেখো বৃত্তের মধ্যে কেন্দ্র থাকবে, কেন্দ্র বরাবর যে জ্যাটা যাবে সেটা হবে কেবলমাত্র সেটাই ব্যাস হবে। আর অন্য কোথাও যদি জ্যা অঙ্কন করা হয় সেটা কিন্তু কখনোই ব্যাস হয় না, বুঝেছে? তাহলে বৃত্তের সব ব্যাসই জ্যা নয়, বুঝেছে? তাহলে এটা ক্রস অর্থাৎ ভুল হবে, বুঝেছে? অনুপাতে প্রকাশ করো, কী হবে? অনুপাতে প্রকাশ করো। এখানে একটু ভুল হয়ে গেল, বৃত্তের সব ব্যাসই জ্যা, এটা কিন্তু সত্য। কারণ কি দেখো, কারণ হচ্ছে সত্য হবে, কারণ হচ্ছে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তোমরা ব্যাস দেখো কেন্দ্র বরাবর যেদিকে তোমরা অঙ্কন করো না কেন ব্যাস কিন্তু সব ব্যাসই কী হয়? জ্যা হয়, বুঝেছে? সব ব্যাসই কিন্তু বৃত্তের সব ব্যাসই কী হয়? জ্যা হয়। জ্যা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাস হয়, বুঝেছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য হবে। তারপরে প্রশ্ন দেখো, অনুপাতে প্রকাশ করো 30 টাকা ও 22.50 টাকা। কী বলা আছে? 30 টাকা ও 22.50 টাকা অনুপাতে প্রকাশ করলে কী হবে? চলো আমরা করে ফেলি। 30 টাকা বলা হচ্ছে, 30 বলা আছে, 30 টাকা বলা হচ্ছে, 30 টাকা ইস টু কত হবে? 22.50 টাকা। তাহলে আমরা যদি একে অনুপাতে প্রকাশ করি কীভাবে হবে দেখো, 30 ইস টু কত হবে? 22.50 বা 50। তাহলে এবার আমরা দশমিকটা তুলব, তাহলে 30 ইস টু কত হবে? 2250/100, বুঝেছে? এবার দেখো এই 100টা কিন্তু প্রতিটার সঙ্গে গুণ করব। দেখো 30 গুণিত কত হচ্ছে? 100 ইস টু 2250/100 ইন্টু কত হবে? 100।
তাহলে আমরা 100 100 তুলে দেবো, কত পড়ে থাকছে সমান দেখো এখানে 30 সঙ্গে যদি 100 গুণ করি কত হবে 3 একে 3, 3টে 0, 3000 হয়ে যাবে। এখানে 2250 হয়ে গেছে, 2250। তাহলে এবার আমরা কী করবো, এবার আমরা কাটাকাটি করবো বা দেখো এর একটা শূন্য কাটি, এর একটা শূন্য কাটি, কারণ 225 আর এখানে 300 পড়ে থাকছে। তাহলে কত হবে 25 একে 25, 25 দ্বারা বিভাজ্য হবে 25, 25 9 225, 25 9 225, আর হচ্ছে 25 একে 25, 5 0 25 দুগুণে 50, 12, আর 9 আর 12 কত হচ্ছে 3 3 9, আর 3 4 12 কত হচ্ছে 4:3, কত হচ্ছে 4:3 তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী আছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো যা 15, 20 আর 24 দ্বারা বিভাজ্য। চলো আমরা এর ক্ষুদ্রতম সংখ্যাটা বের করি। তাহলে এই ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে তোমাদের কী করতে হবে, তোমাদের প্রথমে কী করতে হবে, সংখ্যাগুলো কি লসাগু করতে হবে। কী বলা আছে 15 আর 20 আর 24, এই লসাগু তোমরা তোমাদের বের করলে লসাগু মানটা হবে কি ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো যা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি হলো 15, 20, 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা কী করবো 2 দ্বারা বিভাজ্য করবো, 15 নামে পেলো, তাহলে 2 10 20, আর 2 একে 2, 2 দুগুণে 4, 12 দুগুণে 24। তাহলে আবার 2 দ্বারা বিভাজ্য হবে, 15 নামিয়ে আনো, তাহলে 2 5 10, আর 2 6 12, আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 5 15, 5 নামাও, আর 3 দুগুণে 6, আবার 5 দ্বারা বিভাজ্য করো, 5 একে 5, 5 একে 5, আর 2 করতে 2, কত হলো, অতএব লসাগু কত হলো, অতএব লসাগু সমান কত হলো 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2, কত হবে 5 দুগুণে 10, 10 তিনে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, কত হচ্ছে 120। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 120, যা কিনা 15, 20 আর 24 দ্বারা বিভাজ্য হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে যে -12 বলা আছে কি -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা লেখো। -12, তাহলে -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। দেখো -12 এর চেয়ে ছোট হচ্ছে সেই সংখ্যাগুলো কী করবে, দেখো -13 বা -14, -14, -15, এইগুলো কিন্তু -12 থেকে সব থেকে ছোটো সংখ্যা, ছোটো পূর্ণ ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বুঝেছে। -13, -14, -15 এগুলো হচ্ছে গিয়ে -12 এর চেয়ে ছোটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে আমি এই ঘনাকার বাক্সটি খুলে দিলাম, নিচে কোনটি পাবো সেটা তোমাদের লিখতে হবে। চলো দেখতে পাচ্ছি যে এর মধ্যে কোনটা হবে সঠিক বলো তো, এর মধ্যে তোমাদের ভেবে লিখতে হবে কোনটা সঠিক হতে পারে। একটা বাক্স দেখো, এই দেখো একটা আছে ঘনাকাকৃতি একটা বাক্স, বা তোমরা মনে করো একটা লুডুর ছক্কা, এটাকে তোমরা খুলে দাও, খুলে দিলে দেখবে যে অপশান নম্বর সিটা হবে সঠিক উত্তর। যে দেখো এই ভাঁজটা উঠে দাও, ওই এদিক আর এদিক তুলে দাও, আর এটাকে রাউন্ড করে দাও, দেখবে এটা কিন্তু বর্গাকার হয়ে গেছে, অর্থাৎ ঘনাকৃতি তোমাদের ক্ষেত্রে ঘনাকৃতি চিত্র হয়ে গেছে, বুঝেছো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে দেখো যে পরের প্রশ্ন বলা আছে একটি সুষম বহু ষড়ভুজ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য 6 সেমি, পরিসীমা নির্ণয় করো। তাহলে এক সুষম ষড়ভুজের অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিসীমা কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি ষড়ভুজ মানে 6টি বাহু বিশিষ্ট ভুজকে ষড়ভুজ বলা হয়, 6টি বাহু থাকবে। তাহলে সেক্ষেত্রে কি ষড়ভুজ হয়ে গেল 1 2 3 4 5 6, তাহলে এর 6 মানে 6 করে আছে, প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 করে আছে। তাহলে প্রতিটি বাহু দৈর্ঘ্য 6 করে হলে তাহলে কী হবে 6 36, তাহলে পরিসীমা কত হবে 36 হবে। তাহলে কত হচ্ছে 6 সেমি করে হলে, প্রতিটি বাহু দৈর্ঘ্য 6 সেমি করে হলে, তাহলে 6টি বাহুকে যোগ করে দিলে বা 6-এর সঙ্গে যদি 6 গুণ করে দিই কত হচ্ছে 36 হচ্ছে, কত সেমি হবে 36 সেমি হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো পূর্বপদ 13 কী বলেছে, পূর্বপদ 13 ও উত্তরপদ 4 হলে অনুপাতটির ব্যস্ত অনুপাত লেখো। দেখো এর ব্যস্তানুপাত পূর্বপদ 13 আর উত্তরপদ 4 হলে অনুপাতটির ব্যস্তানুপাত কী হবে, তাহলে অনুপাতটির ব্যস্তানুপাত উল্টে যাবে, অর্থাৎ 13 যেখানে পূর্বপদ 13 যদি এভাবে হতো, তাহলে যদি পূর্বপদ 13 হয় উত্তরপদ 4 হয় তাহলে কীভাবে হতো, তাহলে 13:4 হতো। আর এর ব্যস্তানুপাত মানে কি উল্টে যাবে, অর্থাৎ 4টা কী হবে পূর্বপদে চলে আসবে, আর পরপদে বা উত্তরপদে 13 চলে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে 4:2 কত হবে
তাহলে 4:, কত হবে 4:13, বুঝেছো 4:13। পরের প্রশ্ন দেখি আমরা, অনুপাতের প্রকাশ করে অনুপাতটি লঘু অনুপাত না গুরু অনুপাত লেখো। দেখো 4 কিগ্রা আর 105 কিগ্রা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু তোমাদের এটা রয়েছে তোমাদের লঘু অনুপাতে রয়েছে। কি অনুপাতে রয়েছে? লঘু অনুপাতে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এদের দেখতে পাচ্ছি যে পূর্বপদ 10 কিগ্রা পূর্বপদ আর পরপদ হচ্ছে 105 কিগ্রা। কোনটা বেশি হচ্ছে? এটা বেশি হচ্ছে, অর্থাৎ উত্তরপদ বা পরপদ বেশি হচ্ছে। সুতরাং পরপদ যদি বেশি হয় সেক্ষেত্রে কী হবে? লঘু অনুপাত হয়। কি অনুপাত হয়? লঘু অনুপাত। আমরা কাটাকাটি করি একটু দেখি। 10 কিগ্রা ইস টু 105 কিগ্রা, অনুপাত 105 কিগ্রা। যদি 10 কিগ্রা আর 105 কিগ্রা যদি হয়, 10 কিগ্রা ইস টু 105 কিগ্রা যদি হয়, আমরা যদি কাটাকাটি করি 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5, অর্থাৎ কত হচ্ছে 2:21। এই 2:21টা কি হচ্ছে? লঘু অনুপাত। কি অনুপাত? লঘু অনুপাত। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে 240 টাকার 35% কত নির্ণয় করো। চলো 240 টাকার 35%, তাহলে 240 টাকার 35% কত হচ্ছে? 240 টাকার 35% হচ্ছে 35 কত হচ্ছে 100। তাহলে আমরা ক্যালকুলেশন করলে সহজে পেয়ে যাবো। 0 0 কেটে দাও, আর 5 7 35, আর 5 দুগুণে 10, 2 12 24, 12 দুগুণে 24, কত হলো? 12 সাথে কত হচ্ছে? 84, 12 সাথে কত হচ্ছে? 84। তাহলে 12 গুণিতক 7 কত হচ্ছে? 12 সাথে 84, 84 হচ্ছে 84 টাকা। তাহলে কত হচ্ছে? 240 টাকার 35% কত হলো? 84 টাকা, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে তুমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছো, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে। খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। তোমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে তোমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করো। যেহেতু যে বর্গাকার পিচবোর্ড ছিল তার প্রতিটি খোপে ভাই কত টাকা করে রেখেছিল? 5 টাকা, 2 টাকা, 1 টাকা করে রেখেছিল। এবার আমরা লিখতে পারি যে প্রতিটি খোপের মোট টাকার পরিমাণ, প্রতিটি খোপে মোট টাকার পরিমাণ সমান, তাহলে ক টাকা ছিল? 5 টাকার একটা ছিল, 5 টাকার একটা প্লাস 2 টাকার একটা প্লাস 1 টাকার একটা, মোট কত টাকা হলো? 5 6 7 থেকে 8, মোট হচ্ছে 8 টাকা, মোট হচ্ছে 8 টাকা। এবার তোমরা লিখবে এবার মোট খোপের সংখ্যা, অতএব মোট খোপের সংখ্যা হবে, মোট খোপের সংখ্যা সমান, তোমরা মোট খোপ রয়েছে কত? মোট টাকা রয়েছে 1152, 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে? তাহলে মোট খোপের সংখ্যা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 1152 বাই কত হচ্ছে? 8 সমান কত হচ্ছে? 1152কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? তাহলে 144 হবে। তাহলে কত হবে? 8 একে 8, আর 3 35, 8 4 32, আর 3 2 32, 8 4 32, কত হবে? 144, 144টি হবে। তাহলে 144টি হচ্ছে খোপ আছে। তাহলে এবার লেখো, অতএব আবার লেখো মোট, এবার লেখো প্রতি সারিতে মোট খোপের সংখ্যা কত হবে? অতএব প্রতি সারিতে, যেহেতু বর্গাকার ছিল, প্রতি সারিতে মোট খোপের সংখ্যা সমান বর্গমূল 144, 144 বর্গমূল, 144 বর্গমূল কত হবে? 12। তাহলে কি হলো? 12টি। প্রতি সারিতে মোট খোপের সংখ্যা হবে 12টি। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? দেখো পরের প্রশ্ন বলা আছে চিনির দাম বেড়ে যাওয়ায়, কি বলা আছে? চিনির দাম বেড়ে যাওয়ায় তোমরা ঠিক করেছো যে এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবে। এখন যদি প্রতিদিন তোমরা 625 গ্রাম চিনি ব্যবহার করো, কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করবে এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবে হিসাব করে লেখো।
চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। চলো প্রথমে কি লিখবে, প্রথমে চিনির কমানো হয়েছে কত পার্সেন্ট, দেখো চিনি দেখো 4% কমানো হয়েছে। প্রথমে লিখবে চিনির ব্যবহার কমানো হয়েছে 4%। পূর্বে 100 গ্রাম চিনি ব্যবহার হলে এখন হবে 100 বিযুক্ত 4 সমান 96 গ্রাম। বুঝছে? তাহলে পূর্বে যদি 100 গ্রাম চিনি ব্যবহার করলে এখন হবে কত হবে 96 গ্রাম। তাহলে 1 গ্রাম চিনি ব্যবহার হলে এখন কত গ্রাম হবে? তাহলে আমরা যদি এটা ঐকিক নিয়মে করি তাহলে কি হবে, আমরা 100 গ্রাম চিনি ব্যবহার করলে এখন ব্যবহার হবে কত হবে 96 গ্রাম। তাহলে 1 গ্রাম চিনি যদি ব্যবহার হয়, 1 গ্রাম চিনি ব্যবহার হলে এখন হবে কত, এখন হবে 96 বাই কত হচ্ছে 96 বাই 100 গ্রাম। বুঝছো? আবার 625 গ্রাম যদি ব্যবহার করি, 625 গ্রাম চিনি যদি ব্যবহার করি হলে তাহলে এখন ব্যবহার কত হবে, তাহলে 96 বাই 100 গুণিত কত হবে 625 গ্রাম। তাহলে আমরা যদি কাটাকাটি করি কত হবে, তাহলে 25 4 100 আর 25 দুগুণে 50 আর 125, 25 5 125 কত হবে, আর 4 দুগুণে 8 2 2 4 আচ্ছা 4 দুগুণে 8 1 16 4 4 16 24 কত হচ্ছে 24 গুণিতক 25 গ্রাম সমান কত হচ্ছে 24-এর সঙ্গে যদি আমরা 25 গুণ করি কত হবে 600 গ্রাম হবে। কত গ্রাম? 600 গ্রাম। তাহলে 625 গ্রাম চিনি ব্যবহার হলে এখন হবে কত হবে 600 গ্রাম। এখন চিনি ব্যবহার কত হবে 600 গ্রাম চিনি ব্যবহার হবে। এরপরে লেখো এখন প্রত্যহ যদি 600 গ্রাম চিনি ব্যবহার করা হয়, অতএব লেখো অতএব এখন প্রত্যহ 600 গ্রাম চিনি ব্যবহার করব। এরপর লেখো পূর্বে চিনি 625 গ্রাম চিনি ব্যবহার করা হতো। তাহলে পূর্বে কত ছিল, যে পূর্বে 625 গ্রাম চিনি ব্যবহার করা হতো। এখন প্রত্যহ চিনি ব্যবহার কমাতে হবে কত হবে 625 থেকে আমরা 600 বাদ দেব, কত হচ্ছে সমান 25 গ্রাম। বুঝছো? তাহলে এখন প্রত্যহ চিনির ব্যবহার কমাতে হবে কত গ্রাম, 25 গ্রাম করে কমাতে হবে। তাহলে প্রত্যহ চিনি ব্যবহার করা হতো কত 600 গ্রাম চিনি ব্যবহার করা হতো, আর এখন চিনি ব্যবহার কমাতে হবে কত গ্রাম করে 25 গ্রাম করে কমাতে হবে। তাহলে একটা উত্তর হচ্ছে 25 গ্রাম আর একটা হচ্ছে 600 গ্রাম। বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলেছে, তিনটি আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টা একসঙ্গে আলোর পরিবর্তন হয় তাহলে হিসাব করে লেখো আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসঙ্গে পরিবর্তন হবে। চলো আমরা এই গণিতটা সমাধান করি। প্রথমে আমরা লিখব যে প্রথমে যে 3টি সিগন্যালের মানগুলোকে আমরা কি লসাগু করব। 3টি 6 সেকেন্ড ছিল, এই 3টি সিগন্যালের সেকেন্ডকে আমরা কী করবো লসাগু করব। প্রথমে কি ছিল 16, 28 আর ছিল 40। এই 3টি সেকেন্ডকে আমরা কী করব লসাগু করব। দেখো
তাহলে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। 2 আসছে 16, 2 একে 2, 2 4 8 হয়েছে 14 দুগুণে 28 আর 2 দুগুণে 4, 2 শূন্য 0। আর কত হবে? 2 দুগুণে 4, 2 4 8, 2 4 8 আর 2 7 14 আর 2 একে 2 10। আবার 2 দ্বারা বিভাজ্য করবো। 2 2 দুগুণে 4, 7 নামাও 2 5 10। আর যাবে না। কি পেলাম আমরা? অতএব লসাগু কত পেলাম? অতএব লসাগু সমান কত হবে? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক কত হলো? 5 হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 সাথে কত হচ্ছে? 16 সাথে 7 6 42 2 হাতে 4 7 7 8 9 10 11 112 আবার গেছে 5। তাহলে 5 দুগুণে 10 শূন্য হাতে 1 5 একে 5 একে 6 আর 5 একে 5 5 একে 5 560 কত হলো? 560 সমান কত হবে? 560 560 কি বেরোলো? সেকেন্ডে বেরোলো। কি বেরোলো? সেকেন্ডে বেরোলো। তাহলে 560 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড হবে? আমরা কি করবো? 60 দিয়ে ভাগ করব। তাহলে 560কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হচ্ছে? কত হবে? 6 5 30, আচ্ছা 6 7 42 6 48 6 9 54 6 9 কত হচ্ছে? 54 6 9 54 5 4 54 আর 0 2 20। তাহলে কত হলো? 9 মিনিট। কত হলো? 9 মিনিট। এটা 9 মিনিট 20 সেকেন্ড। কত? 9 মিনিট 20 সেকেন্ড পর কী হবে? আবার একসঙ্গে ঘন্টাগুলি বা সিগন্যালগুলি আবার একসঙ্গে কী হবে? 9 মিনিট 20 সেকেন্ড পর আবার সিগন্যালগুলি একসঙ্গে জ্বলবে। বুঝেছে? সিগন্যালগুলি একসঙ্গে কী হবে? জ্বলবে। তাহলে আমরা কী করব? তাহলে 9 মিনিট কটার দিকে? 8টায় যদি একসঙ্গে আলো পরিবর্তন হয়, 8টায় যদি একসঙ্গে আলো পরিবর্তন হয়, সুতরাং লেখো, সুতরাং সকাল 8টায় একসঙ্গে আলোগুলি পরিবর্তন হলে পরে 8টা বেজে কত হবে? 8টা বেজে পরে হবে 8টা বেজে 9 মিনিট 20 সেকেন্ড 20 সেকেন্ড আলো একসঙ্গে পরিবর্তন হবে। সেকেন্ডে 9 মিনিট 20 সেকেন্ডে একসঙ্গে আলোগুলি বা আলো একসঙ্গে পরিবর্তন করবে। বুঝছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? 3 দাগের প্রশ্ন হয়ে গেছে। 3 দাগের প্রশ্ন হয়ে গেছে। এবার দেখো 4 দাগের প্রশ্ন। বিয়োগ করো 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড আমাদের বিয়োগ করতে হবে। চলো আমরা বিয়োগটা করে ফেলি। বলা আছে প্রথম হচ্ছে 6 ঘন্টা বলা আছে। 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড 0.2 সেকেন্ড লেখো। সেকেন্ড আবার বলেছে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। বিয়োগ করবো আমরা সেকেন্ড করব। এবার 2 সেকেন্ড থেকে 42 সেকেন্ড বাদ দেওয়া যায়নি। মিনিটের ঘর থেকে 1 মিনিট ধার করলে এখানে সেকেন্ড করে কত হবে? 60 হবে। কত হলো? 62 হলো। কত? 60 আর 2 কত হবে? 62। 62 থেকে আমরা 42 বাদ দেবো। তাহলে 62 থেকে যদি আমরা 42 বাদ দিই কত হবে? এখানে 20 হবে। কত হবে? 20 সেকেন্ড। কত হবে? 20 সেকেন্ড হবে। কেমন? 20 সেকেন্ড। এবার মিনিটে কিন্তু এখানে কত থাকলো? এখানে 41 মিনিট ছিল। 41 মিনিট থেকে আমরা 55 মিনিট আমরা বাদ দিতে পারি না। ঘন্টা থেকে 1 ধার করলে এখানে 1 ঘন্টা সমান 60 মিনিট। এখানে 60 আমরা যোগ করে দেবো। 60 আর 41 কত হচ্ছে? তোমার 60 আর 41 কত হচ্ছে? 60 এর সঙ্গে যদি আমরা 41 যোগ করি তাহলে 100 কত হচ্ছে? তাহলে 101
তাহলে 60 সঙ্গে যদি আমরা 41 গুণ যোগ করি 101 হচ্ছে, 101 থেকে 55 বাদ দেবো, কত হচ্ছে 101 থেকে যদি 55 বাদ দিই কত হচ্ছে, তাহলে 11 থেকে যদি 5 বাদ দিলে কত 6, এখানে কত হচ্ছে 9, 9 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 4, 46 হচ্ছে 46 মিনিট। কত মিনিট? 46 মিনিট। আর এখানে কত থাকলো? আর এখানে 1 চলে গেছে, 5, 5 থেকে 2 বাদ দিলে কত হবে? এখানে 5 ছিল, 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 3 হচ্ছে। 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড হচ্ছে, বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে সমাধান করে দেখাও যে যদি 2008 সালে জুন মাসে 1 তারিখ রবিবার হয় তাহলে 2006 সালে জুন মাসের 1 তারিখ কী বার হবে? তাহলে বলা হচ্ছে 2008 সালে জুন মাসের 1 তারিখ রবিবার হলে তাহলে 2006 সালে কত হবে? 2006 সালে জুন মাস কত তারিখে হবে? 1 তারিখে 1 তারিখ কী বার হবে? চলো আমরা এই গণিতটা সমাধান করি। প্রথমে আমরা লিখবো যেহেতু 2008 সালের জুন মাসের 1 তারিখ কী ছিল? রবিবার বলছে। 2008 সালের জুন মাসে 1 তারিখে মঙ্গলবার ছিল। এবার আমাদের দেখে নিতে হবে 2008 সালটা লিপ ইয়ার কিনা। তা 2008 সাল যদি লিপ ইয়ার হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? তাহলে আমরা অবশ্যই জানি 2008 সালটা লিপ ইয়ার। কি 2008 সাল হচ্ছে লিপ ইয়ার। 2008 সাল লিপ ইয়ার হলে তাহলে সেক্ষেত্রে হবে আমরা আমাদের দিন সংখ্যা কত পাবো? দিন সংখ্যা 366 হবে। তাহলে লিপ ইয়ারের দিন সংখ্যা কত হবে? 366 দিনে হয়। 366কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 7 5 35, 7 5 35 কত নামলো? 1 নামলো আর 6 নামলো। 7 দুগুণে কত হচ্ছে? 14 আর ভাগশেষ কত হলো? 2 থাকলো। এই 2 দিন এগোবে বা 2 দিন পেছোবে। তাহলে যেহেতু 2008 সালের নিচে নামছে অর্থাৎ 2006 সাল পর্যন্ত আসতে বলছে, সুতরাং কী হবে? বারগুলো ক্রমশই কমবে। তাহলে আমরা প্রথমে কী লিখব? যে 2008 সালের জুন মাস 1 জুন কী বার? রবিবার। এবং সালটি কী আছে? এবং সালটি লিপ ইয়ার। তাহলে অতএব 2008 সালের 1 জুন থেকে 2008 সালের 1 জুন থেকে 2007 সালের 1 জুন কী হচ্ছে? সমান 366 দিন। কেননা লিপ ইয়ার ছিল 366 দিন। সুতরাং 1 জুন কী বলছে? 1 জুন 2007 যদি হয়, 2007 কী হয়েছে? তোমার 2007 হচ্ছে 2007 রবিবারের কী হবে? রবিবারের 2 দিন আগে। রবিবারে যেহেতু লিপ ইয়ার ছিল ভাগশেষ 2 বেরিয়েছে, তাহলে 2 দিন আগে হবে। তাহলে 2 দিন আগে অর্থাৎ কী হবে? শুক্রবার। 2 দিন আগে, রবিবারে 2 দিন আগে কী হয়? শুক্রবার হয় না? শুক্রবার। আবার 1 জুন 2007 থেকে 1 জুন 2006 কী হবে? 2006 যেহেতু লিপ ইয়ার নয় 365 হবে। 365 দিন। 365 দিন। আমরা 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 5 35 কত নামলো? 1 নামলো 15। 7 দুগুণে কত হচ্ছে? 14। কত নামলো? 1 ভাগশেষ 1 অর্থাৎ 1 দিন পিছ হবে। 1 দিন। সুতরাং কী হবে? 1 দিন। 2006 সালের 1 জুন ছিল শুক্রবার। শুক্রবারের 1 দিন আগে।
একদিন আগে, আগে অর্থাৎ আগে অর্থাৎ অর্থাৎ কী হবে, অর্থাৎ বৃহস্পতিবার। শুক্রবার একদিন আগে কী হবে, বৃহস্পতিবার। বুঝেছে? অতএব 2006 সালের 1 জুন হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, যেহেতু যে আয়েশা 1 কিমি, আয়েশা স্কুল থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 1 কিমি, আর কামালের স্কুল থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 600 মিটার। তাহলে এরা যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে তারা স্কুলে পৌঁছতে পারে বা স্কুলে আসে। তাহলে এই ক্ষেত্রে দেখি আমরা, এই অনুপাতে প্রকাশ করলে প্রথমে আমরা কী করব, যে গণিতের ভাষার সমস্যাটি আমরা প্রথমে লিখে ফেলি। যে গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে সময়, একটা মিনিটে থাকবে, একক হচ্ছে মিনিট, আর অপরদিকে দূরত্ব থাকবে, দূরত্ব একক হচ্ছে মিটার। মিটার। তাহলে এই ক্ষেত্রে হবে 20 মিনিটে 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে 20 মিনিটে 1000 মিটার যাবে। তাহলে 12 মিনিটে কত কিলোমিটার যাবে? তাহলে 12 মিনিটে যাবে, তাহলে 600, 12 মিনিটে 600 মিটার, 12 মিনিটে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে সময়ের অনুপাত যদি আমরা দেখি, তাহলে সময়ের অনুপাত যদি আমরা বের করি এক্ষেত্রে, তাহলে দেখতে পাচ্ছি সময় হচ্ছে কোনটা, একটা হচ্ছে 20 মিনিট আর একটা 12 মিনিট, আর দূরত্ব হচ্ছে এটা 1000 মিটার। অর্থাৎ আমরা জানি 1000 মিটার সমান কত হবে, 1 কিমি। 1 কিমি কত হচ্ছে, 1 কিমি সমান কত হচ্ছে, 1000 মিটার। আর এখানে 600 মিটার অলরেডি দেওয়া আছে। তাহলে 1 কিমি মানে কি 1000 মিটার। ঠিক আছে? তাহলে এবার আমরা প্রথমে সময়ের অনুপাতটা বের করে সময়ের অনুপাতটা আমরা বের করব। তাহলে সময়ের অনুপাত কী হবে? তাহলে সময়ের অনুপাত সমান কী ছিল? তাহলে সময়ের অনুপাত 20:12 ছিল। 20:12 আমরা যদি কাটাকাটি করি কত হবে, সমান 20 কত হবে, 20/12 করতে পারি। 20:12 মানে কি 20/12। তাহলে এক্ষেত্রে কত হবে, তাহলে 5 2 আচ্ছা 5 4 20, 4 5 20, 4 5 20 আর 4 3 12 সমান কত হচ্ছে 5/3। কত হচ্ছে 5/3 মানে কত হবে, 5/3 মানে কত হচ্ছে 5:3। বুঝেছে? আবার দেখো, আবার দূরত্বের অনুপাত যদি বের করি আমরা, দূরত্বের অনুপাত যদি বের করি সমান কত আছে 1000:600। আমরা এখানে কেটে কাটাকাটি করে দিচ্ছি, 0 0 কেটে দাও। আচ্ছা 2 কাটো, 2 3 6 আর 2 5 10 কত হচ্ছে সমান 5:, কত হচ্ছে 5:3। কত হচ্ছে 5:3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও ছিল 5:3 বেরিয়েছিল, এখানেও 5:3 আর এখানেও 5:3। তাহলে আমরা লিখতে পারি যে একই সময়ে স্কুলে এসেছিল। তারা লিখবে অতএব তারা একই সময়ে স্কুলে এসেছিল বা স্কুলে এসেছে। বুঝছে? তারা একই সময়ে স্কুলে এসেছে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। বলা হচ্ছে +9 + -17। তাহলে চলো আমরা সংখ্যারেখার সাহায্যে আমরা এই সমস্যাটা সমাধান করি। প্রথমে বলা আছে, দেখি প্লাস কী আছে, +9 আবার +-17। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা সংখ্যারেখায় স্থাপন করি সেক্ষেত্রে হবে, দেখো প্রথমে এদিকে পজিটিভ মার্কস আছে +9। আমরা যদি মাঝখানে যদি আমরা ধরি এখানে 0 বসাই, তাহলে এই ক্ষেত্রে কী হবে,
আর এদিকে 17 পর্যন্ত যাবে, বুঝা যাচ্ছে? তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 ইভেন থাক। আর 1 2 3 4 5, তাহলে এক্ষেত্রে বাম দিকে গেলে জানি -1 ঋণাত্মক রাশি হয়, -2 -3 -4 -5। এদিকে হবে +1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো অনেকগুলো আমি এখানে মার্ক করে দিয়েছি। এবার এখানে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, তাই আমরা কি করলাম, আমি রেখা অনুযায়ী আমরা হিসাব করব। তাহলে প্রথমে বলা হচ্ছে কি +9 9 ঘর যাব, 0 থেকে আমরা কি 9 ঘর যাব, অর্থাৎ ডান দিকে যাব, যেহেতু পজিটিভ রাশি তাহলে আমরা 9 দিকে যাব, ডান দিকে যাব 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে 9, এখানে আমি ভুল করে দিচ্ছি, এখানে 9 হবে, একটু বেরিয়ে গেছে এটা, তাহলে 9, তাহলে +9 এখানে হয়েছে +9, অর্থাৎ ডান দিকে যাবে, ক্রমশই ডান দিকে যাবে, ডান দিকে এটা কি হলো +9 হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি 17 বলা হচ্ছে, 17 কি আছে -17, তাহলে -17 ডান দিকে থেকে যাবে, হিসাব করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে 17 হচ্ছে। আর যেহেতু -17 ছিল অর্থাৎ বাম দিকে আসবে, এটা কি হবে বাম দিকে আসবে, তোমরা এই দিক দিয়ে করতে পারো। এবার এটা তোমরা একটু বাড়িয়ে দাও, এটা কি হবে মাইনাস কত হবে, মাইনাস কত হচ্ছে 17 কোথায় হচ্ছে 9 10 11 12 13 14 15 16 17, এখানে 17 হচ্ছে, এখানে 17 হচ্ছে। আর এর তীর চিহ্নটা কোন দিকে হবে, এদিকে হবে, তীর চিহ্নটা এদিকে হবে। তাহলে এইটুকু যদি তাহলে +9 হয় আর এইদিকে বাম দিকে আসছে, এটা কি হবে -17 হবে। তাহলে ডিস্টেন্স কত হলো, এইটুকু ডিস্টেন্স দেখো, এইটুকু ডিস্টেন্স কত হবে, এইটুকু ডিস্টেন্স হবে তোমার তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত হবে, 1 2 3 4 5 6 7 8, 9 17 8, এখানে কী হবে -8 হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে -8, কতটুকু ভাগা ছিল, এইটুকু ভাগা ছিল, তাহলে -8 হবে। তাহলে অ্যান্সার কী হলো, তাহলে এইটুকু দূরত্ব অ্যান্সার কত হবে -8 হবে। তাহলে এবার আমরা কি করব, অতএব আমরা যদি গণিতটা করে দেখি +9 +- 17 কত হবে -8 হবে, বুঝেছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন বা ইকুয়ালস টু চিহ্ন বসাও। তাহলে 0 -6, আমরা জানি -6টা সবসময় 0 থেকে ছোটো হয়, কেননা 0 ঋণাত্মক রাশি আর ধনাত্মক রাশির মাঝখানে কি 0 থাকে, আর -6টা ঋণাত্মক রাশি, সুতরাং 0 থেকে সবসময় ছোটো হবে। তাহলে কী হবে, 0টা ক্ষেত্রে বড় হবে, 0টা ক্ষেত্রে বড় হবে। দেখো -100 আর -50 কোনটা বড় হবে, -50টা বড় হবে, কেননা ক্রমশই ঋণাত্মক রাশিগুলো ক্রমশই বাম দিকে ক্রমশই বৃদ্ধি পেলে মানগুলো গিয়ে ক্রমশ ছোট হয় বা কম হয়। আর +11 -11 কোনটা হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এইরকম হবে, বুঝেছো? তাহলে এটা কী হলো, এটা গ্রেটার দেন হলো, এটা লেস দেন হলো, এটা গ্রেটার দেন হলো, বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি আমরা। সঠিক বিবৃতির পাশে টিক চিহ্ন এবং ভুল বিবৃতির পাশে গুণ চিহ্ন বসাও। তাহলে চলো, ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট, এটা কী হবে বলো তো, এটা সত্য হবে না মিথ্যা হবে, এটা জানি আমরা অ্যাকচুয়ালি, এটা কী হবে, এটা সত্য হবে। সিটা বলেছে, সরি দেখো 3-এর দিকে দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যার নির্দিষ্ট কী বলা হচ্ছে, মিথ্যা হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট, ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা সর্বদা অনির্দিষ্ট হবে, এটা হবে ভুল। আর 5.3 একটি স্বাভাবিক সংখ্যা, এটা দশমিক ভগ্নাংশ। 5.5 হচ্ছে 5.3 হচ্ছে 5.3 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা নয়, অস্বাভাবিক সংখ্যা, অর্থাৎ দশমিক অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা, এটা ভুল হবে। তারপর সংখ্যা দেখো যে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, এটা কিন্তু সত্য। সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যার যেমন অস্তিত্ব নেই, তেমনভাবে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার কোনো অস্তিত্ব নেই, বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি আমরা। মানের ঊর্ধ্বক্রমে সাজাও বলা আছে, এই সমস্ত মানগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমাদের কী করতে হবে, আমাদের
গণিতটা একটু করে দেখাতে হবে। তাহলে 1/2/5, আবার 1/1/2 আর 1/9/10, এই রাশিগুলোকে আমরা কী করবো, মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজাতে হবে। 1/2/5, আবার 1/1/2, আবার 1/9/10 ইকুয়ালস টু দিলাম। তাহলে এবার দেখো আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে ফেলবো। 5 এ 5 6 7, 7/, কত হচ্ছে 5, আবার 2 দিকে 2, 2 দিকে 3, 3/2, আবার 10 একে 10 একে 19, 19/, কত হবে 19/, কত হচ্ছে 10। এবার আমরা কী করবো, আমরা এই মানগুলোকে এই মানের হরগুলোকে আমরা কি লসাগু করব। আমরা কী করবো, লসাগু করব। এর কত হচ্ছে 7/5, 5, দেখো লসাগু করছি আমরা, 5, 5, 2 আর 10 লসাগু করব। তাহলে 5 একে 5, 2 নামো 5 দুগুণে 10, আবার 2 দ 1, 1, 1, 5 দুগুণে 10, লসাগু কত হচ্ছে 10, সমান দিয়ে আমরা নিচে 10 বসিয়ে দেবো, সমান দিয়ে নিচে 10, একই হর বিশিষ্ট রাশিতে আমরা রূপান্তরিত করব। আবার 7/5 আমরা পুনরায় 7/5 লিখব, আবার 3/2, আবার 19/10। এবার প্রতি ক্ষেত্রে গুণ চিহ্নগুলো বসিয়ে দেব। এবার দেখো লসাগু কত হচ্ছে, লসাগু সমান কত হচ্ছে 10 হয়েছে আমাদের লসাগু। লসাগু 10 হলে দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, 2 গুণ করলে, নিচে 2 হলে উপরে 2 বসাও। আর 2-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, 2-এর সঙ্গে 5 গুণ করলে 10 হচ্ছে, নিচে 5 হলে উপরে 5 বসাও। 10-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, 1 যদি গুণ করে নিচে 1 বসলে উপরে 1 বসাও। তাই 19 একে 19, 5 3-এ 15, আর 7 দুগুণে 14। দেখো আমাদের বলা আছে মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়। মানের ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় বলা হয়। মানের ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়। দেখো এর মধ্যে সবথেকে ছোট রাশি কোনটা হবে, মানে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, সবথেকে ছোট রাশি কোনটা হবে, 14/10, মানে কি 1/1/5 সবথেকে ছোট হবে। তাহলে 1/2/5 সবথেকে ছোট হবে, অর্থাৎ লেস দেন হবে। আবার এর থেকে বড় কোনটা আছে, 15/10, অর্থাৎ 1/1/2 সবথেকে এর তুলনায় বড় হবে 1/1/2। আবার এর তুলনায় বড় কোনটা হবে 19/10, অর্থাৎ 1/9, কত হবে 1/9, কত হবে 10। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখাগুলিকে চিহ্নিত করো। যদি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, তার প্রতিসম রেখাগুলো কোনগুলো হবে, চলো আমরা দেখি প্রতিসম রেখাগুলো আমরা দেখে ফেলি। তাহলে একটা যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, সেক্ষেত্রে কী হবে, তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করলে তার প্রতিসম রেখাগুলো কী হবে, এইভাবে হবে, কেন্দ্রবিন্দু বরাবর যাবে। যেহেতু প্রতিটি বাহু সমান, তার প্রতিসম রেখাগুলোকে কী হবে, এইভাবে আমাদের ক্রস করতে হবে। আচ্ছা, এইভাবে আমাদের বর্ধিত করতে হবে। এইগুলো হচ্ছে প্রতিসম রেখা। বুঝছো, এই 3টি হচ্ছে প্রতিসম রেখা। বুঝতে পারছো, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে 3টি। বুঝছো, চলো পরের প্রশ্ন দেখি আমরা। ইংরেজি বর্ণমালা থেকে প্রতিসম নয় এমন 6টি বর্ণ লেখো। তাহলে প্রতিসম নয়, তোমরা তোমাদের ABCD জানো, প্রতিসম রেখা কাকে বলে, প্রতিসম, সেগুলো তোমাদের বের করতে হবে। প্রতিসম নয় এমন বলা আছে, এমন কয়েকটা অ্যালফাবেট, যেমন কী হবে, এমন কয়েকটা অ্যালফাবেট হবে, এমন করা হবে। দেখো এর ক্ষেত্রে হবে গিয়ে বর্ণ হবে, এফ হবে, এফ, জি, জে, এল, পি, কিউ, এগুলো কিন্তু প্রতিসম নয়। এগুলোকে যদি অর্ধেক করে দেখো, এগুলো কিন্তু সমানভাবে ভাঁজ করছে না, তাই এগুলো কিন্তু প্রতিসম নয়। আর উপরে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখাগুলিকে চিহ্নিত করো। তাহলে প্রতিসম রেখাটা আর একটু বুঝিয়ে দিই। এগুলো হচ্ছে উচ্চতা হয়, মূলত এগুলো হচ্ছে উচ্চতা হয়, আর একটা কী হয়, মধ্যমা হয়। এগুলো হচ্ছে উচ্চতা বা মধ্যমা বা উচ্চতা হয়ে থাকে। এগুলো কী হয়, মধ্যমা বা উচ্চতা হয়ে থাকে। তো এই যে আমি চিত্রটি অঙ্কন করেছিলাম, দেখো এইগুলো হচ্ছে ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা। এগুলো হচ্ছে ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা, এগুলো ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, যে পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে তোমার গণিত বইটি বিভিন্ন পরিপ্রেক্ষিতে কেমন দেখতে দেখায় তার ছবি এঁকে দেখাও। যে এটা হচ্ছে তোমাদের আয়তক্ষেত্রাকার হবে, তোমাদের গণিত বইটি সম্পূর্ণ আয়তক্ষেত্রাকার বললে ভুল হবে, সমকোণী চৌপল বা আয়তঘন হবে। তোমাদের বইটি কী হবে, আয়তঘন হবে। তোমাদের বইটি কী রকম হবে, আয়তঘন হবে। আচ্ছা, আয়তঘন তোমাদের গণিত বইটি কেমন, দীর্ঘপ্রস্থ উচ্চতা, অর্থাৎ ত্রিমাত্রিক
মান বিশিষ্ট ত্রিমাত্রিক মান বা একক বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে তোমাদের গণিত বই, অর্থাৎ যাকে আমরা আয়ত ঘন বলে থাকি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। যে কোনো তিনটি গল্পের 3টি প্রশ্নের উত্তর দাও। একাধিক প্রশ্ন বলেছে 1 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো, ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকো, বৃত্তের কেন্দ্রের নাম দাও। বৃত্তের কেন্দ্রের নাম বলা আছে ও আর ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা আঁকো, ও বিন্দু থেকে এ বি জ্যা এর উপর একটি লম্ব ও এম আঁকো, এবং এ এম ও বি এম সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এ এম ও বি এম সরলরেখাংশের সম্পর্ক লেখো। তাহলে আমাদের বলা আছে 4 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করতে বলছে। তাহলে প্রথমে বলছে 4 সেমি দৈর্ঘ্যে তোমরা স্কেল দিয়ে 4 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করো। এটা মনে করো এটা 4 সেমি দৈর্ঘ্য। তাহলে ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, তাহলে ব্যাসার্ধ কি অর্ধেক হবে, ব্যাসার্ধ দৈর্ঘ্যের অর্ধেক হবে এইটুকু। তাহলে এই ব্যাসার্ধের মান নিয়ে কী হবে, বৃত্ত অঙ্কন করো। এখানে কাঁটা বসাও, পেন্সিল কম্পাস সেট করে এখানে কাঁটা বসিয়ে এর প্রান্তে বসিয়ে এইরকম ঘুরিয়ে দাও, তাহলে বৃত্ত হয়ে যাবে, একটা বৃত্ত হয়ে যাবে। বুঝে গেছে? বৃত্ত অঙ্কন করো, বৃত্তের কেন্দ্রের নাম দাও ও, বৃত্তের কেন্দ্রের নাম দিলাম ও, ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা আঁকো। ব্যাস ছাড়া এই যে ব্যাসটা অঙ্কন করেছি, এই ব্যাসটা বাদ দেবো, এই ব্যাসটা বাদ দিয়ে আমরা একটা জ্যা আমরা নিচের দিকে অঙ্কন করলাম, নিচের দিকে এটা একটা জ্যা অঙ্কন করলাম। আচ্ছা, ও বিন্দু থেকে এ বি জ্যা এর উপর, একটি লম্ব, অর্থাৎ এটা হবে এ বি জ্যা বলা আছে, এ বি একটি জ্যা এর উপর একটা লম্ব অঙ্কন করো ও এম। এই কেন্দ্র থেকে এই ও থেকে এই জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করবে, বুঝেছে? আর এর নাম দাও এম। বুঝেছে? এ হয়ে গেছে আমাদের। এরপর দেখো এ এম বি এম, দেখো এ এম আর বি এম সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এ এম আর বি এম সরলরেখাংশের যে সম্পর্ক লেখো। দেখো এইটুকু দৈর্ঘ্য যা হবে, এইটুকু দৈর্ঘ্য সেই একই হবে। বোঝা গেছে? তাহলে এইটা যদি ধরো মনে করো এটা টোটালটা যদি ধরো 6 সেমি হয়, এই প্রান্তটা এ এম এর দৈর্ঘ্য হবে 3 সেমি আর এম বি দৈর্ঘ্য হবে 3 সেমি। বুঝেছে? এই দুটোর মান কিন্তু সমান হবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা একটু। পরের প্রশ্ন সবগুলোই জ্যামিতি পড়ে গেছে। চলো, একটি ত্রিভুজ এবিসি আঁকো, তার উপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজের বিসি, এসি ও এবি বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। ওই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা লেখো। যদি সমবিন্দু হয় ওই বিন্দুর নাম ও দাও, আর এরপর ও বিন্দুকে কেন্দ্র করে ই ও রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে বলা হচ্ছে কি, একটি ত্রিভুজ অঙ্কন করতে বলছে। আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি পেন্সিল কম্পাস না নিয়েও আমি এখানে পেনের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, তোমরা পেন্সিল কম্পাস সাহায্যে ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এখানে বলা হচ্ছে কি, এ বি সি আঁকো। একটা ত্রিভুজ আঁকতে বলছে, একটি ত্রিভুজ এ বি সি অঙ্কন করতে বলছে। আমরা অঙ্কন করে ফেললাম, এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম এ বি সি। তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজের বিসি, এই যে বিসি বলা আছে, বিসি এসি এর বাহুর তিনটির লম্ব সমদ্বিখণ্ডক করো। তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডক করতে হলে তোমরা কী হবে, এভাবে অঙ্কন করবে। এইভাবে লম্ব সমদ্বিখণ্ডক পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা এদিকে কাটলে, বি বিন্দুতে বসিয়ে পেন্সিল কম্পাস বি এখানে কাটলে, আর সি বিন্দু বসিয়ে এখানে কাটলে। এবার এদিকেও সেই একই রকমভাবে কাটলে তোমরা যুক্ত করে দাও, এই বিন্দু যুক্ত করে দাও। ঠিক আছে? আবার এসি ও সি একই রকমভাবে এই এসিকে কেন্দ্র করে আমরা অর্ধেক কাটলাম, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি অর্ধেক কাটলাম। তাহলে এক্ষেত্রে আমরা এদিকেও আমরা কাটবো একই মাপে, কাটলে কী হবে, এই দুটো আমরা যুক্ত করে দিলাম। আবার এ বিকে আমরা সেই একইভাবে কাটবো, কাটার পর কী করবো, এদিকেও কাটলে এবার আমরা কী করবো, যুক্ত করব। এই দুটি বাহু কিন্তু যুক্ত করব। তাহলে যুক্ত করা হলো, লম্ব সমদ্বিখণ্ডক করা হলো। এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা লেখো। যদি সমবিন্দু হয় সম্ভব, দেখো যদি কেবলমাত্র সেটা যদি সমবাহু ত্রিভুজ হয়, সেক্ষেত্রে এই তিনটি মান কিন্তু মিলে যাবে। বোঝা গেছে? যদি বিষমবাহু ত্রিভুজ হয়, সেক্ষেত্রে কিন্তু মেলার সম্ভাবনা খুবই কম। যদি সমবিন্দু হয়, ওই বিন্দুর নাম দাও, আমি মিলিয়ে দিয়েছি, বিন্দুর নাম দিলাম ও। এরপর ও বিন্দুকে কেন্দ্র করে, তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে এ ও দেখো এ ও সরলরেখাংশের সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এই এ ও নাও, এই এ ও এতে দৈর্ঘ্য অঙ্কন করো, এ ও যুক্ত করে এখানে পেন্সিল কম্পাসে কাঁটা বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করো। এরকম একটা বৃত্ত অঙ্কন করে দাও। বুঝেছো? এরকম বৃত্ত অঙ্কন করো।
বুঝছো, এ এর মান নিয়ে এই যে এ ওর মানটা নিয়ে এখানে তোমরা ঘুরিয়ে দাও, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের এইভাবে তোমাদের জ্যামিতিটাকে অঙ্কন করতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, পিকিউ একটি সরলরেখাংশ এঁকে তার পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর ও কিউ এস দুটি লম্ব আঁকো। এবার কিউ পি আর ও পি কিউ এসকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। এর ফলে যে ত্রিভুজটি তৈরি হবে চাঁদার সাহায্যে তার কোণগুলি মেপে তাদের মানগুলি লেখো। প্রথমে বলা হয়েছে দেখো, পি কিউ একটি সরলরেখাংশ এঁকে পি কিউ একটা সরলরেখাংশ অঙ্কন করো। পি কিউ একটি সরলরেখাংশ এঁকে তার পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর ও কিউ এস দুটি লম্ব অঙ্কন করো। তা দুটি একই পাশে বলা হচ্ছে পি কিউ এর একই পাশে, তাহলে পি কিউ দিলাম, আমরা নাম দিলাম পি আর কিউ নাম দিলাম সরলরেখাংশ। তাহলে পি কিউ সরলরেখাংশ এঁকে তার পি ও কিউ বিন্দুতে পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি আর ও কিউ এস দুটি লম্ব, এর উপর পি এর উপরে একটা লম্ব অঙ্কন করবে আর কিউর উপরে একটা লম্ব অঙ্কন করবে, বুঝেছে? লম্ব আঁকো। এবার কিউ পি আর বলা আছে কিউ পি আর কোন অঙ্কন করতে বলছে। এই যে আমরা এই অঙ্কন করলাম এটাকে আমরা আর বিন্দু দেব, অর্থাৎ পি কিউ বলা আছে কিউ পি আর এই কোণটা হবে, এই কোণটা মূলত হবে পি কিউ আর, এটাকে আর বিন্দু দেব। আর পি কিউ এস এটাকে আমরা এস বিন্দু দেব, যুক্ত করব, বুঝছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এর ফলে যে ত্রিভুজটি হবে তা চাঁদার সাহায্যে তার কোণগুলি মেপে তাদের মানগুলি লেখো, বুঝছো? এভাবে তোমরা যে কিউ পি আর বলেছে কিউ পি আর দিলাম, এই কোণটা অঙ্কন করলাম আমরা। আবার বলছে পি কিউ এস এই যে কোণটা অঙ্কন হয়েছে এই দুটি কোণের মান তোমাদের যাচাই করতে হবে। তাহলে বি এর স্কেলগুলি কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তাহলে এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করবে পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা সমদ্বিখণ্ডিত করবে। এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসে এখানে কাটো, আবার এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসে এখানে কাটো, এর সমদ্বিখণ্ডিত করো। আবার একেও তোমরা সেই একইভাবে কি সমদ্বিখণ্ডিত করবে, এখানে বসে কাটো এদিকে আর এখানে বসে কাটো এদিকে, ঠিক একইভাবে এদিকেও কাটার পর তোমরা সমদ্বিখণ্ডিত করে দাও, বুঝছো? তাহলে এর ফলে যে ত্রিভুজটি তৈরি হবে চাঁদার সাহায্যে তার কোণগুলি মেপে তাদের মান লেখো। এই যে কোণগুলো দেখো, এই যে চাঁদার সাহায্যে এর ফলে যে সমদ্বিখণ্ডিত করার ফলে এর ফলে যে ত্রিভুজটি তৈরি হবে চাঁদার সাহায্যে তার কোণগুলির মেপে তাদের মানগুলি বসাও। এই ত্রিভুজটা যে অঙ্কন হলো এর নাম ধরো, মনে করো এটা ও। এই যে ত্রিভুজ ও পি কিউ যে ত্রিভুজ অঙ্কন করা হলো, এই যে তিনটি কোণ উৎপন্ন হলো, এই কোণ আর এই কোণ আর এই কোণ যে উৎপন্ন হলো, এই তিনটি কোণ তোমরা চাঁদার সাহায্যে মেপে এর নামগুলো বসাবে। অর্থাৎ পি ও কিউ কোণ একটা মান বের করবে, আর এটা হচ্ছে ও পি কিউ কোণের মান একটা বের করবে, আর ও কিউ পি এর কোণের মান বের করবে। এদের মানগুলো ক্রমশই বের করবে, ঠিক আছে? তাহলে এই মানগুলো বের করে তোমরা এখানে লিখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলেছে, যে একটি যে কোনো মাপের পি কিউ আর আঁকো। পি কিউ আর অর্থাৎ একটা কোণ অঙ্কন করতে বলছে, আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলেনি, শুধুমাত্র একটা কোণ অঙ্কন করতে বলছে। যে পি কিউ আর আঁকো বলেছে, পি কিউ আর আঁকতে বলছে, এখানে পি কিউ আর অঙ্কন করতে বলছে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ এর সমদ্বিখণ্ডিত করো। এই কোণটাকে পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা সমদ্বিখণ্ডিত করবে, এখানে বসে কাটো আর এদিকে বসে কাটো। তাহলে কি এদিকে এভাবে কাটবে, এদিকে কাটবে, তোমরা এই দুটি যুক্ত করে দাও, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার ওই এক্স কিউ বলা আছে, কিউ এক্স এটা এক্স নাম দাও, কিউ এক্স আঁকো। আর পি কিউ সরলরেখাংশে বলেছে পি কিউ বলেছে কি বলেছে, আচ্ছা পি কিউ সরলরেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়ো। আর কিউ বলা আছে, আর কিউকে আমরা এস পর্যন্ত বর্ধিত করব। এটা এস দাও, এটা এস পর্যন্ত বর্ধিত করো,
বাড়িয়ে দাও। আবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQS বলেছে, PQS কোণ, এটা যে কোণ উৎপন্ন হলো, এই কোণটা উৎপন্ন হলো, PQS এর সমাধিখণ্ডিত QOI আঁকো। এখান থেকে এর সমাধিখণ্ডিত QOI তোমরা অঙ্কন করবে, QOI তোমরা অঙ্কন করবে, তোমরা এটা যুক্ত করে দেবে। বুঝছে? অঙ্কন করলাম, এই সমাধিখণ্ডিত করলাম। এবার হচ্ছে এখন QX ও QOI সরলরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ বলছে, যে এখন QX বলেছে QRX আর QRY সরলরেখাংশের দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে তা চাঁদার সাহায্যে লেখো। দেখো এই টোটাল কোণটা কত ডিগ্রি কোণ করে আছে সেটা তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, চাঁদার সাহায্যে তোমরা মেপে এর নামটা লিখবে। কী হচ্ছে যে এখানে X ছিল, এটা Y দিয়ে দাও, এটা Y। তাহলে তোমরা কোণের মানটাকে এইভাবে দেবে, তাহলে এক্স কিউ আর ওয়াই এই কোণের মান কত হবে তোমাদেরকে বের করে লিখতে হবে। বুঝছে? চলো, এইগুলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2025 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3 নম্বর মডেল স্কুলটা এখানে আমি সম্পূর্ণ সমাধান করলাম। হয়তো অনেক কিছু মিস্টেকও থাকতে পারে, সেগুলো তোমরা অবশ্যই কোনো কিছু সমস্যা বা বুঝতে না পারলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কেমন? তো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে পরের মডেল স্কুলে।